গুড়িয়ে দেয়া হলো বঙ্গবন্ধুর বাড়ি, ক্ষোভে তছনছ আওয়ামী লীগ নেতাদের স্থাপনা। শেখ হাসিনার বক্তব্যের জেরে ভাঙচুর বললেন পররাষ্ট্র উপদেষ্টা। দেশি বিদেশি গণমাধ্যম নিয়ে আয়নাঘর পরিদর্শনে যাবেন ডক্টর ইউনূস। উপদেষ্টা পরিষদের সভায় রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা নিয়ে আলোচনা। বঙ্গবন্ধুর বাড়িতে হামলায় ভারতের সম্পৃক্ততা থাকতে পারে সন্দেহ বিএনপির। ক্ষোভ থেকে জুলাই আন্দোলনের একাংশ ভাঙচুর করেছে দাবি ছাত্রদলের। শাহবাগে শহীদ পরিবারের অবরোধ, ভবিষ্যৎ অনিশ্চয়তায় বারবার রাজপথে। জুলাই বিপ্লবে আহতরা, আমলাতন্ত্রে আটকে আছে পূর্ণাঙ্গ চিকিৎসা। একেবারে প্রাথমিক যে প্রত্যাশা সেটিও পূরণ করতে গিয়ে সরকার বা স্বাস্থ্য মন্ত্রণালয় যে ব্যবস্থা নিচ্ছে না তা না, কিন্তু ব্যবস্থাগুলো নিতে বিলম্ব হচ্ছে। প্রাথমিকের ৬,৫০০-এর বেশি শিক্ষকের নিয়োগ বাতিল, মেধার ভিত্তিতে করার নির্দেশ। প্রতিবাদে সচিবালয়ের সামনে অবস্থান। জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে ট্রাম্পের আদেশ ফেডারেল আদালতে স্থগিত। ২৫০ বছরের মার্কিন ইতিহাসের পরিপন্থী বলছেন আইনজীবীরা। এবং বিপিএল এর মেগা ফাইনাল কাল, মুখোমুখি ফরচুন, বরিশাল, চিটাগং কিংস। দুই দলের সমান সুযোগ বলছেন তামিম ইকবাল। স্বাগত নিউজ 24 সংবাদে, আপনাদের সাথে আছি আমি মাহমুদুল হাসান। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ফ্যাসিবাদকে নিশ্চিহ্ন করতে ফুঁসে উঠেছে ছাত্র জনতা। দুপুরের মধ্যে ভেঙে ফেলা হয়েছে ধানমন্ডি ৩২-এ শেখ মুজিবুর রহমানের বাড়ির প্রায় ৭০%। ছাত্র জনতার এই বুলডোজার আন্দোলনে যোগ দিয়েছে সকল শ্রেণী পেশার মানুষ, এমনকি বৃদ্ধরাও। উৎসুক জনতা ইট রড যা পাচ্ছে তুলে নিয়ে যাচ্ছে। আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে সুধা সদনেও। বিক্ষুব্ধ জনতা বলছে, ভেঙে যাওয়া প্রতিটি ইটের কণা থেকে শিক্ষা নিতে হবে পরবর্তী রাজনীতিবিদদের। ছাত্র জনতার এ উচ্ছ্বাস ফ্যাসিবাদের পুণ্যভূমি খ্যাত ধানমন্ডি ৩২-এ শেখ মুজিবের বাসভবনের এক একটি দেয়াল খসে পড়ার পরের মুহূর্ত। বেলা বাড়ার সাথে সাথে ছাত্রদের এ আন্দোলন রূপ নেয় গণমানুষের আন্দোলনে। ফ্যাসিবাদ নিশ্চিহ্ন করার উচ্ছ্বাসে যোগ দেয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। উচ্ছ্বাস ভরা এ দৃষ্টি বলে দেয় স্বৈরাচারী শাসন কতটা ঘৃণা করেন তারা। এটা একটা গুরুত্বপূর্ণ একটা মেসেজ দিয়েছে সবাইকে, তা হলো জুলাইয়ের স্মৃতিটা আমরা ভুলবো না। তার বাবা মাকে খুঁজে বেড়াচ্ছে, গুম করে ফেলতেছে, তারপরে যে মেরে ফেলতেছে, বাচ্চাদের মেরে ফেলতেছে। এই লোকটাকে, এই মহিলাটাকে আরো আগে করা উচিত ছিল। সকাল থেকে এসকে ভিওর দিয়ে ভেঙে ফেলা হয় ভবনের প্রায় ৭০%। পরে বিরতি দিলে ভাঙার কাজে যোগ দেন সাধারণ মানুষ। আন্দোলনকারীরা ঘটনাস্থল থেকে আটক করে বেশ কয়েকজন ফ্যাসিবাদের দোসরকে। আবার তার কোনো দোসর যদি, আবার তার কোনো গোলাম যদি বের হতে চায়, আবার যদি কথা বলতে চায়, তাহলে শুধু ৩২ নম্বর নয়, বাংলাদেশে হাসিনার যত এমপি, মন্ত্রী, মেম্বার, চেয়ারম্যান, নেতা, কর্মী, আউলা বাউলা চাওলা যাদের যেখানে বাড়ি, ছাত্র জনতার অভ্যুত্থানে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার বক্তব্য প্রচারের ঘোষণাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ ছাত্র জনতা সুধা সদনেও আগুন দেয়। দুই ভবন থেকেই ইট রড সহ যে যা পাচ্ছে তুলে নিয়ে যাচ্ছে। হাসিনা এবং একজন ফেরাউনের পতন দেখছি, এটার জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আসলে যার যেটা প্রাপ্য সেটাই হয়েছে, এখানে ভুল কিছু হয়েছে বলে মনে করি না আমরা। বিক্ষুব্ধ জনতা বলছেন, ফ্যাসিবাদের দোসরদের নিশ্চিহ্ন করার আগে থামানো হবে না এই আন্দোলন। আওয়ামী লীগ দেশকে অশান্ত করার কোনো পরিকল্পনা করলে পরিণতি আরো ভয়াবহ হবে। ফ্যাসিবাদীদের নিশ্চিহ্ন করার আগে ঘরে ফিরবে না ছাত্ররা। বলছেন, এখানে খসে পড়া প্রত্যেকটি ইটের কণা থেকে শিক্ষা নিতে হবে আগামী রাজনীতিবিদদের, না হয় তাদেরও পরিণাম এমনই হতে পারে। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা। এদিকে দেশের বিভিন্ন জেলায় ও বিশ্ববিদ্যালয়ে শেখ মুজিবুর রহমানের মুরাল ভাঙচুর করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। এছাড়া নোয়াখালীতে সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ আওয়ামী লীগ নেতা কর্মীদের বাড়ি ঘর ভাঙচুর করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার বড় রাজাপুর গ্রামের মিয়াবাড়িতে হামলা চালায় তারা। এ সময় বাড়ি ভাঙচুর করা সহ একটি গাড়িতেও আগুন দেয় বিক্ষুব্ধরা। এছাড়া রাজশাহীতে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও রাজশাহী ৬ আসনের সাবেক সংসদ সদস্য শাহরিয়ার আলমের বাড়ি, নারায়ণগঞ্জের শামীম ওসমানের পৈতৃক বাড়ি সহ দেশের বিভিন্ন জেলায় আওয়ামী লীগ নেতাদের বাসভবন ভাঙচুর ও আগুন দেয়া হয়। ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িতে ভাঙচুরের ঘটনা অনুভূতিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে এই মন্তব্য করা হয়।
বিবৃতিতে বলা হয়, পলাতক অবস্থায় ভারতে বসে জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের কারণে জনমনে গভীর ক্রোধের সৃষ্টি হয়েছে, যার বহিঃপ্রকাশ ঘটেছে। গতকাল রাতে এটি ঘটেছে পলাতক শেখ হাসিনার বক্তব্য ঘিরে। ভারতে বসে শেখ হাসিনার অবিরাম উস্কানিমূলক বক্তব্যের কারণেই ছাত্র জনতা বিক্ষুব্ধ হয়ে ভাঙচুর চালিয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সরকার চেষ্টা করবে বলে বৃহস্পতিবার সাপ্তাহিক ব্রিফিংয়ে জানান তিনি। বলেন, ভারতে বসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য দেওয়ার প্রতিবাদে ঢাকায় নিযুক্ত ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করা হয়েছিল। এ সময় দেশটির প্রতিনিধির কাছে ঢাকার পক্ষ থেকে একটি প্রতিবাদপত্র দেয়া হয়। 2024 সালের আগস্ট মাসে ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে ভারতে বসেই একের পর এক বক্তব্য ও বিবৃতি দিচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। শেখ হাসিনাকে বক্তব্য দেয়া থেকে বিরত রাখতে ভারতকে বারবার অনুরোধ জানানো হয়েছে বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা। এ বিষয়ে দিল্লির পদক্ষেপে ঢাকার নজর রাখছে। বৃহস্পতিবার সাপ্তাহিক এক ব্রিফিংয়ে এই কথা জানান তিনি। তারা আমাদেরকে যা জানিয়েছে তা হলো যে তাকে কোনো প্ল্যাটফর্ম দিচ্ছে না, কিন্তু উনি প্ল্যাটফর্ম ব্যবহার করে কিছু করছেন এবং যে প্ল্যাটফর্মগুলি ব্যবহার করছেন সেগুলি তো হলো আন্তর্জাতিক, আমেরিকা ভিত্তিক ইত্যাদি ইত্যাদি। এটাই হলো ভারতের অবস্থা। ভারতে বসে শেখ হাসিনার অবিরাম বিবৃতির কারণেই ছাত্র জনতা বিক্ষুব্ধ হয়ে ভাঙচুর চালিয়েছে বলে দাবি করেছেন পররাষ্ট্র উপদেষ্টা। শেখ হাসিনা ভারতে থেকে যেসব বক্তৃতা বিবৃতি দিচ্ছেন সেটাকে ছাত্র জনতা ভালোভাবে নেয়নি এবং তিনি অবিরাম যেহেতু প্রভোগ করতে থেকেছেন, তারই ফলশ্রুতিতে এই ঘটনাটা ঘটছে বলে আমাদের বিশ্বাস। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এপ্রিলের মধ্যে ঢাকা সফর করবে বলেও ব্রিফিংয়ে জানান তৌহিদ হোসেন। পাকিস্তানের সাথে এক ধরনের ইচ্ছাকৃত খারাপ সম্পর্ক রাখার চেষ্টা ছিল। আমরা সেটাকে একটা স্বাভাবিকতায় নিয়ে আসার পাকিস্তানের পক্ষ থেকেও তাদের ইনিশিয়েটিভ ছিল, আমরা সেটাকে গ্রহণ করেছি যে না। এর আগে ভারতে বসে শেখ হাসিনার বক্তব্য দেওয়ার প্রতিবাদে ঢাকায় ভারপ্রাপ্ত হাই কমিশনারকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়। হস্তান্তর করা হয় প্রতিবাদপত্র। যদি তিনি এই ধরনের ঘটনা থেকে বিরত থাকতেন তাহলে এরকম ঘটনা হয়তো ঘটতো না। প্রমা চৌধুরী, নিউজ 24, ঢাকা। শিগগিরই আয়নাঘর পরিদর্শনে যাবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়েছে। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের সভায় এই সিদ্ধান্ত হয়। প্রেস উইং থেকে জানানো হয়, যত দ্রুত সম্ভব আয়নাঘর পরিদর্শনে যাবেন প্রধান উপদেষ্টা। এ সময় দেশি বিদেশি মিডিয়া তার সঙ্গে উপস্থিত থাকবেন। রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে টিসিবির মাধ্যমে পণ্য পরিবহন, ব্যাপক হারে আমদানি ও সুষ্ঠু সরবরাহ নিশ্চিত করতে গৃহীত পদক্ষেপ সম্পর্কে সভায় আলোচনা হয়েছে। এছাড়াও সভায় রমজানে লোডশেডিং না রাখা এবং বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখার বিষয়েও আলোচনা হয়। ধানমন্ডি ৩২-এর বাড়িতে হামলার সাথে ভারতের হস্তক্ষেপ থাকতে পারে বলে সন্দেহ করছেন বিএনপি নেতা মেজর হাফিজ উদ্দিন আহমদ। বলেন, সরকারের অবস্থান ও পরিপূর্ণ তথ্য পেলেই এই ইস্যুতে দলীয় অবস্থান জানাবে বিএনপি। এদিকে মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে ছাত্রদল সাধারণ সম্পাদক বলেন, ধানমন্ডির ঘটনায় জুলাই অভ্যুত্থানের একটি অংশ জড়িত। জুলাই অভ্যুত্থানের 6 মাসের মাথায় গড়িয়ে দেয়া হলো ধানমন্ডি ৩২-এর শেখ মুজিবের স্মৃতি বিজড়িত বাড়ি। এ ঘটনায় রাজনৈতিক অঙ্গনে পক্ষে বিপক্ষে চলছে নানা আলোচনা। ধানমন্ডি ৩২-এর বাড়িতে হামলার সাথে ভারতের হস্তক্ষেপ থাকতে পারে বলে সন্দেহ করছেন বিএনপি নেতা মেজর হাফিজ উদ্দিন। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে স্বাধীনতা ফোরামের আলোচনা সভায় তিনি আরও বলেন, এ ধরনের বিশৃঙ্খলা গণতন্ত্রের যাত্রায় বাধা তৈরি করতে পারে। এগুলা গণতন্ত্রকে ধ্বংস করার জন্য হয়তো আগামী দিনে গণতন্ত্রের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। এই জন্য কেউ কেউ হয়তো বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করতে পারেন এবং বিশেষ করে এর মধ্যে প্রতিবেশী রাষ্ট্রের কোনো হস্তক্ষেপ আছে কিনা সেটিও আমরা জানার চেষ্টা করব। মেজর হাফিজ বলেন, সরকারের অবস্থান ও পরিপূর্ণ তথ্য পেলেই এই ইস্যুতে দলীয় অবস্থান জানাবে বিএনপি। কারা এই ঘটনা ঘটিয়েছে, কারা এই জন্য দায়ী, তখন সকল পূর্ণাঙ্গ তথ্য পেলে আমরা এই সম্পর্কে বিএনপির পক্ষ থেকে মনোভাব মিডিয়ার সামনে, জনগণের সামনে প্রকাশিত করব। এদিকে মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে ছাত্রদল সাধারণ সম্পাদক বলেন, ধানমন্ডি ৩২-এর ঘটনা শেখ হাসিনার হিংসাত্মক বক্তব্য ও জুলাই স্পিরিটের প্রতিফলন। খুনি হাসিনা গতকাল যে বিবৃতি দিয়েছে
তিনি জাতির কাছে কোনো রকম ক্ষমা প্রদর্শন না করে বাংলাদেশের জনগণকে দোষারোপ করেছেন এবং বাংলাদেশের জনগণকে দেখিয়ে নেবেন এরকম তিনি হুমকি দিয়েছেন। তার বক্তব্য থেকে হয়তো ছাত্র জনতাই বিক্ষুব্ধ এই ঘটনা ঘটিয়েছে বলে আমাদের মনে হয়েছে। ঢাকা কলেজ ছাড়াও বিচারের দাবিতে দেশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানেও মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করে ছাত্রদল। ফজলে রাব্বি, সৌরভ, নিউজ 24, ঢাকা। শেখ হাসিনার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে জুলাই গণ অভ্যুত্থানে নিহত পরিবারের স্বজনরা। শাহবাগ মোড়ে সড়কে বসে এই কান্না, কারো সন্তান হত্যার বিচারের আকুতি, কারো আবার স্বামী হত্যার বিচারের দাবি। সরকারের 6 মাসেও স্বজন হত্যার বিচার না হয় ক্ষোভ জানান তারা। বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে শহীদ পরিবারের দাবি মানতে হবে। খুনি হাসিনার বিচার চাইতে তার দলফলদের যেন শাস্তি হয় এবং সরকারের কাছে আসছে যে সরকার যেন আমাদেরকে পুনর্বাসন দেওয়া হয়। প্রত্যেকটা আসামিদেরকে দ্রুত গ্রেফতার করতে হবে। আজকে দেখেছেন 6 মাস হয়ে গেছে, এই পর্যন্ত কোনো শহীদ ভাইদের স্বীকৃতি হলো না কেন? আমরা কোনো বিচার পাই না, কোনো সাহায্য পাই না, বাচ্চার ছায়াই নাই, আমরা কিভাবে বাচ্চা মানুষ করব? পূর্ণাঙ্গ চিকিৎসার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় জুলাই বিপ্লবের আহতরা। দাবি নিয়ে বারবার তারা নামছেন রাজপথে। সমাজ বিশেষজ্ঞরা বলছেন, শুধু অর্থ দিয়ে নয়, আহতদের পূর্ণাঙ্গ চিকিৎসা ব্যবস্থা করতে হবে সরকারকে। দূর করতে হবে আমলাতান্ত্রিক জটিলতা। নাইমাল জিকোর প্রতিবেদনে বিস্তারিত। জীবনবাজি রেখে রাজপথ কাঁপানো জুলাই অভ্যুত্থানের আহতরা এখন ভবিষ্যৎ অনিশ্চয়তায়। পূর্ণাঙ্গ চিকিৎসার দাবিতে বারবার তারা নেমেছেন রাজপথে। গেল 2 ফেব্রুয়ারি প্রথমে শ্যামলীতে সড়ক অবরোধ, রাতে ব্যারিকেড ভেঙে দেখা করার চেষ্টা করেন প্রধান উপদেষ্টার সাথে। ইউসুফ আলী গুলিস্তানে কাপড়ের দোকানের কর্মচারী। 5 আগস্ট তার পায়ে লাগে পুলিশের গুলি। এর পরের গল্প শুধুই বিড়ম্বনার। জুলাই ফাউন্ডেশন থেকে যে অর্থ পেয়েছেন তা চিকিৎসার শুরুতেই শেষ। ব্যথার কারণে আমি থাকতে পারতাছি না। লাস্ট পর্যন্ত কি করব, এই জায়গায় ফাঁসি দিতে গেছিলাম। আমি কি, আমার জীবন তো শেষ, আমি জীবন দিয়ে কি করব? সুস্থ হওয়া পর্যন্ত আমাদের পাশে থাকবে, উনাদের আমাদেরকে সহযোগিতা করবে। ফাহাদুর রহমান ইমনের গল্পটা একটু ভিন্ন। 5 আগস্টের আগে 3,70,000 টাকা খরচ করে চিকিৎসা করিয়েছেন, আর নতুন দেশে খরচ করতে হয়েছে 1.5 লাখ টাকা। জুলাইয়ে আন্দোলন করলেও এখনো ফাউন্ডেশনে নাম তুলতে পারেননি তিনি। পাননি ফ্রি চিকিৎসাও। পরিবারের একমাত্র উপার্জনক্ষম এই যুবকের চোখে এখন অনিশ্চিত ভবিষ্যৎ। তার মতো আলী হোসেনও সাহায্যের জন্য তাকিয়ে আছেন সরকারের দিকেই। এরা বলছে যে একটা আপনার রক্ত চলাচল করে না, আবার তো ভালো কাজেরা ঠিক হয়ে যাইব। তো এটার পরিবর্তে ওষুধ দিছে, ওষুধ দেওয়ার পরে কই এরপরে আরো উল্টা 4টা রোগ আনব্লক হয়ে গেছে। এমআইএস ভেরিফাইড তো তাদের করার দায়িত্ব, এটা তো আমার করার দায়িত্ব না। আমার তো সকল কিছু, আমার স্পট আছে, গুলির স্পট আছে, আমি আন্দোলনে ছিলাম সেখানের ফুটেজ আছে, প্লাস হচ্ছে আপনার আমার কাগজ, মেডিকেল ডকুমেন্ট সব কিছু আছে। তো আমার পক্ষ থেকে কি ঘাটতি সেটা আমি বুঝতে পারলাম না। আর জুলাই ফাউন্ডেশনের যে প্রসেসটা খুব লেন্দি করা হয়েছে, এই জিনিসটা আমার পছন্দ না। এদিকে আন্দোলনের নেতারা বলছেন, যেসব দাবিতে আন্দোলন হয়েছে তার অনেক কিছুই এখনো বাস্তবায়ন হয়নি। আর কিছু অসাধু মানুষের কারণে চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন প্রকৃত জুলাই আন্দোলনে আহতরা। এটা সিলেক্ট করে ফেলতে পারেন যে হচ্ছে এরা শেখ হাসিনার পক্ষে ছিল এবং হচ্ছে জনগণের প্রতিরোধের মুখে আহত হয়েছে, তাহলে আপনি দেখবেন যে এই যে আহতদের নিয়ে যে একটা বড় অসন্তোষ তৈরি করার চেষ্টা করছে, সেটা আর থাকবে না। সমাজ বিশ্লেষকরা মনে করছেন, প্রকৃত অপরাধীদের বিচার, আন্দোলনে আহতদের সম্পূর্ণ চিকিৎসা, আহতদের পরিবারের কর্মসংস্থানের ব্যবস্থা না করলে মানুষের মধ্যে ক্ষোভ দিন দিন বাড়বে। একজন আহত ব্যক্তি সে তো সুস্থ হতে চায়, সে তো আর সরকারের কাছে বেশি কিছু প্রত্যাশা করছে না। তো এই একেবারে প্রাথমিক যে প্রত্যাশা, সেটিও পূরণ করতে গিয়ে সরকার বা স্বাস্থ্য মন্ত্রণালয় যে ব্যবস্থা নিচ্ছে না তা না, কিন্তু ব্যবস্থাগুলো নিতে বিলম্ব হচ্ছে। তো সেই প্রসঙ্গগুলো খুব দ্রুততার সাথে শেষ করতে হবে। গেল জানুয়ারির তথ্য বলছে, জুলাই ফাউন্ডেশনের প্রথম ধাপের চূড়ান্ত তালিকায় শহীদ 826 জন এবং আহতের সংখ্যা 11,306 জন। তবে এটি এখনো চলমান। আমলাতান্ত্রিক জটিলতা মিটিয়ে এই তালিকা দ্রুত তৈরি করার পরামর্শ বিশেষজ্ঞদের। নাইম আলজিকো, নিউজ 24, ঢাকা। নিউজ 24 সংবাদে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। স্বাগত নিউজ 24 সংবাদে। দর্শক, মেহের আফরোজ শাওনকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। এ বিষয়ে আরও জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী জুবায়ের সানি।
সানি, শাওনকে জিজ্ঞাসাবাদের জন্য কখন ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে আর এই বিষয়ে কোনো তথ্য জানতে পেরেছেন কিনা? দেখুন, সন্ধ্যার দিকে যেটি বলা হচ্ছে যে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। এখনো কিন্তু তিনি ডিবি কার্যালয়ে অবস্থান করছেন এবং নানা বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এটাও আমরা নিশ্চিত হতে পেরেছি। কিন্তু তাকে গ্রেফতার দেখানো হয়নি এখন পর্যন্ত, যতটুকু আমাদের কাছে তথ্য রয়েছে। তাকে গ্রেফতার দেখানো হবে কিনা সে বিষয়টিও এখনো নিশ্চিত না, কিন্তু যদি তাকে গ্রেফতার দেখানো হয় তাহলে তাকে কোন মামলায় গ্রেফতার দেখানো হবে সেটি কিন্তু একটি বড় প্রশ্ন। কারণ কয়েকদিন ধরেই কিন্তু মেহের আফরোজ শাওনের সঙ্গে আওয়ামী লীগের একটি সংশ্লিষ্টতা নিয়ে নানা আলোচনা চলছিল। বিশেষ করে তার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি গোয়েন্দা রিপোর্টেও কিন্তু মেহের আফরোজ শাওন তিনি আওয়ামী লীগের একটি মিটিংয়ে অংশগ্রহণ করেছেন, সেখানে তিনি নানা দায়িত্ব পালন করছেন, এমন নানা তথ্য ছড়িয়ে পড়েছে। তো সেই বিষয়গুলো নিয়ে নিশ্চয়ই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং সেই সঙ্গে তার সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ভূমিকা এবং একই সঙ্গে গুজব ছড়ানোর ক্ষেত্রেও যে তার ভূমিকা রয়েছে, এমন নানা বিষয় সামনে আসছে। সেই বিষয়গুলো নিয়ে অবশ্যই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কিন্তু এখন পর্যন্ত যতটুকু তথ্য, তাতে শাওনকে গ্রেফতার দেখানো হয়নি, তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে গোয়েন্দা পুলিশ। তো মাহমুদ, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। সানি, আপনাকে ধন্যবাদ। অন্তর্বর্তী সরকারের আমলেই খুনি হাসিনা ও তার দোসরদের বিচার করতে হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। বৃহস্পতিবার সন্ধ্যায় শাহবাগ অবরোধ করে আন্দোলনরত শহীদদের পরিবারের সাথে দেখা করে কথা বলেন তিনি। রক্তাক্ত করেছে, খুন করেছে। যদি এই খুনি হাসিনা এবং তাদের দোসরদের বিচার করতে না পারা যায়, তবে সেটি হবে এই সরকারের সবচেয়ে বড় সীমাবদ্ধতা। খুনি হাসিনার অবশ্যই বিচার হবে। খুনি হাসিনাকে এই বাংলাদেশে বিচার এনে এই বাংলাদেশে বিচার করা হবে এবং তার ওই বিচারের মঞ্চ হবে ফাঁসির মঞ্চ। রাষ্ট্রের শত কোটি টাকা অপচয় করে বিদেশ ভ্রমণ ও বিভিন্ন দেশ থেকে ডক্টরেট ডিগ্রি অর্জনের বিষয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। দুপুরে দুদক কার্যালয়ে অনুষ্ঠিত ব্রিফিংয়ে তথ্য জানান সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন। শেখ হাসিনা বিদেশ ভ্রমণ এবং জাতীয় স্বার্থের পরিপন্থী চুক্তির বিনিময়ে 3টি বিশ্ববিদ্যালয়, ভারতের ত্রিপুরা বিশ্ববিদ্যালয়, বেলজিয়ামের ক্যাথলিক বিশ্ববিদ্যালয় অব ব্রাসেলস, ভারতের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি অর্জনের অভিযোগের প্রেক্ষিতে গোয়েন্দা তথ্য অনুসন্ধানের করা হয়েছে এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ বিষয়ে প্রকাশ্য অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। প্রাথমিকের ৬,৫৩১ সহকারী শিক্ষকের নিয়োগ বাতিল করেছেন আদালত। একই সাথে মেধার ভিত্তিতে পুনরায় নিয়োগ দেওয়ার নির্দেশ দেন আদালত। এই রায় বাতিলের দাবিতে হাইকোর্টে অ্যানেক্স ভবনের সামনে বিক্ষোভ করেছেন নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা। প্রাথমিকের শিক্ষক নিয়োগ বাতিল করে হাইকোর্টের দেয়া আদেশের পর সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছেন সুপারিশপ্রাপ্ত শিক্ষকেরা। বৃহস্পতিবার দুপুরের দিকে নিয়োগ পাওয়া প্রায় শতাধিক শিক্ষক সচিবালয়ের সামনে অবস্থান নেন। এ সময় নিরাপত্তা জোরদারের পাশাপাশি সচিবালয়ের সব গেট বন্ধ করে দেওয়া হয়। এ সময় নানা রকম স্লোগান দিয়ে আদালতের দরজায় ধাক্কাধাক্কি, আইনজীবীদের সাথে বাকবিতণ্ডা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে বেগ পেতে হয় পুলিশ সদস্যদেরও। সম্পূর্ণ হয়, কিন্তু এখন 3 মন্ত্রণালয়, জনপ্রশাসন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয়, 3 মন্ত্রণালয়ের অনুমতি সাপেক্ষে আমাদের রেজাল্ট পাবলিশ করা হয়। আমরা সর্বোচ্চ দরজার পরিচয় দিয়েছি, আমরা একটা মানববন্ধন করছি। আমাদেরকে আইন শৃঙ্খলা বাহিনী অভিযোগ করছে তোমরা কি সরকারের বিপক্ষে কিনা। আমরা বলছি না, আমরা কোনো ধরনের বিশৃঙ্খলা করবো না, শুধু আমাদের দাবিগুলো আমাদেরকে যোগদান দেন। বৃহস্পতিবার ঢাকা ও চট্টগ্রাম বিভাগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদের চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়া 31 জনের রিটের চূড়ান্ত শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে উত্তীর্ণ 6,531 জন প্রার্থীকে নিয়োগপত্র দেওয়ার সরকারি সিদ্ধান্ত বাতিল করেন হাইকোর্ট বেঞ্চ। একই সাথে আদালত মেধার ভিত্তিতে পুনরায় নিয়োগ দেওয়ার নির্দেশ দেন। 31/10/2024 তারিখের যে রেজাল্ট সেটা বাতিল হবে এবং নতুন করে অথরিটিকে মেধার ভিত্তিতে অর্থাৎ 23/7/2024 তারিখের নোটিফিকেশন ফলো করে নতুন রেজাল্ট পাবলিকেশনের নির্দেশনা দিয়েছে। এরাও যদি মেধার ভিত্তিতে তারা কেউ টিকে, তারাও এই 93% মধ্যে তারাও থাকবে এবং যারা বর্তমানে রিটকারী তাদের মধ্যে থেকে মেধার ভিত্তিতে যারা আসবে তারাই নতুন করে রেজাল্টে তারা আসবে।
রায় নিয়ে অসন্তোষ প্রকাশ করে বিক্ষুব্ধ নিয়োগপ্রাপ্তরা বলেন, নিয়োগ বাতিল করে তাদের সঙ্গে অন্যায় করা হয়েছে। হাইকোর্টের এই রায় তারা বাতিল চান। পরে মিছিল নিয়ে সচিবালয়ের অভিমুখে তারা যাত্রা করেন। গত বছরের জুলাইয়ে কোটা সংস্কার আন্দোলনের মুখে সরকারি চাকুরিতে কোটা পদ্ধতি বাতিল করে রায় দেন আপিল বিভাগ। এই রায়ের ফলে অনিশ্চয়তার মধ্যে পড়েন প্রাথমিকের সহকারী শিক্ষক পদে নিয়োগপ্রাপ্তরা। আব্দুল্লাহ মামুন, নিউজ 24, ঢাকা। নিউজ 24 সংবাদে আবারও বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবার স্বাগত সংবাদে জানাবো অর্থ বাণিজ্য সংবাদ। এই পোশাক শিল্পে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার করলে 26% জ্বালানি খরচ কমানো সম্ভব। বৃহস্পতিবার রাজধানীতে পলিসি এক্সচেঞ্জ আয়োজিত সবুজ জ্বালানির রূপান্তর ও টেকসই সমাধান বিষয়ক আয়োজিত এক সেমিনারে এ তথ্য তুলে ধরা হয়। আলোচনায় বক্তারা বলেন, এ খাতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহারের হার মাত্র 7% কিছু বেশি। বর্জ্য থেকে নবায়নযোগ্য জ্বালানিতে যাওয়ার তাগিদ দেন আলোচকরা। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন BERC চেয়ারম্যান জালাল আহমেদ জানান, দেশে বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনের সম্ভাবনা প্রবল থাকলেও আমলাতান্ত্রিক ও নীতিগত জটিলতায় তা এগোয়নি। তবে পোশাক খাতে উন্নত সোলার প্রযুক্তি থাকলেও সোলার স্থাপনের খরচকে বড় বাধা বলে মনে করেন তিনি। অনুষ্ঠানে প্যানেল আলোচনায় কথা বলেন নিউজ 24 এর বিশেষ প্রতিনিধি বাবু কামরুজ্জামান। We will have extensive rooftop solar in the industries, then the solar panel disposal will be also an issue in waste management, so that will come forward. Regarding the renewable energy, এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। প্রেসিডেন্ট ট্রাম্পের জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল আদেশ আটকে দিল যুক্তরাষ্ট্রের একটি আদালত। বুধবার মার্কিন ফেডারেল আদালত প্রেসিডেন্টের নাগরিকত্ব আইন বাতিলের আদেশ দেশব্যাপী স্থগিত করেন। জানান, প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাহী আদেশ 125 বছরের পুরনো সুপ্রিম কোর্টের রায়ের সাথে সাংঘর্ষিক এবং 250 বছরের মার্কিন ইতিহাসের পরিপন্থী। প্রেসিডেন্ট হিসেবে যুক্তরাষ্ট্রের ক্ষমতার মসনদে বসেই তা বাতিল করেন ট্রাম্প। পরে এ নিয়ে বিতর্ক দেখা দিলে এই নির্বাহী আদেশ কিছুদিন আগে সাময়িক স্থগিত করেছিলেন ওয়াশিংটন অঙ্গরাজ্যের একজন বিচারক। এবার সেই একই পদক্ষেপ নিলেন মার্কিন ফেডারেল আদালত। সময় হলো আরেকটা বিরতির, সাথেই থাকুন। আবার স্বাগত সংবাদে জানাবো খেলার খবর। ফরচুন বরিশালের দ্বিতীয় নাকি চিটাগং কিংসের প্রথম, এমন সমীকরণ নিয়ে বিপিএল এর মেগা ফাইনালে কাল মুখোমুখি হচ্ছে দু দল। তারকা খ্যাতি ও শক্তিতে এগিয়ে থাকলেও ম্যাচে দুই দলের সমান সম্ভাবনা দেখছেন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। অন্যদিকে ধারাবাহিকতা রেখে প্রথম শিরোপায় চোখ চিটাগং কিংস কোচ শন টেইটের। মিরপুরের হোম অফ ক্রিকেটে ম্যাচ শুরু হবে সন্ধ্যা 6টায়। বিপিএল এর মেগা ফাইনাল, হার জিতে একটা ট্রফি নিশ্চিত করে দিবে। ফাইনালের আগে বরিশাল শিবিরে নেই কোনো বাড়তি উত্তেজনা, অনুশীলনে সবাই যেন একটা সাধারণ দিনের মতো। কিন্তু আসল যুদ্ধের আগে সৈনিকরা যেমন প্রস্তুত হয়, তেমনি তামিম ইকবালদের প্রস্তুতিও চূড়ান্ত। তারকা খ্যাতি ও শক্তিতে ফরচুন বরিশাল এগিয়ে থাকলেও ম্যাচে দুই দলের সম্ভাবনা সমান বলেই মনে করছেন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। We should not do anything different just because tomorrow is the final. We should be as calm as possible. যে জিনিসটা আমরা 13-14টা ম্যাচে করেছি, যেভাবে আমরা বিহেভ করেছি বা যেভাবে আমরা মিটিং করেছি, I don't think we need to do anything different. We need to treat the final just another game of cricket. অন্যদিকে শক্তি সামর্থ্য কিছুটা পিছিয়ে থাকলেও চিটাগং কিংসের আত্মবিশ্বাস তুঙ্গে। হাতে মাত্র একদিনের বিশ্রাম, তারপরও সেরাটা দিতে চায় মাঠে। তাদের সামনে ইতিহাস গড়ার হাতছানি। আমি আত্মবিশ্বাসী লড়াইটা 50-50 হবে। বরিশাল শক্তিশালী দল, তবে আমরা চাইবো মোমেন্টাম ধরে খেলতে। লিগ পর্ব ও কোয়ালিফায়ারে মিলিয়ে 3 দেখায় 2বার জিতেছে ফরচুন বরিশাল, একবার চিটাগং। তবে পরিসংখ্যান নয়, শিরোপার জন্য লড়বে দুই দলই। অপেক্ষা এক রোমাঞ্চকর ফাইনালের। ইমরান হোসেন, নিউজ 24, ঢাকা। এই ছিল নিউজ 24 সংবাদে। ধন্যবাদ সবাইকে।